বাংলা প্রথম পত্র সৃজনশীল 10-এ 10 যেভাবে প্রশ্ন করুক না কেন তুমি উত্তর করতে পারবে। সৃজনশীল প্রশ্ন যেভাবেই করুক তুমি উত্তর করতে পারবে এবং 10-এ 10 নিশ্চিত করতে পারবে। সেই ট্রিক্স আজ তোমাদের দেখাবো, কিভাবে বাংলা প্রথম পত্র পড়তে হয় সেটা তোমরা আজকে থেকে বুঝতে পারবে। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। বাংলা প্রথম পত্র সকল বোর্ডের শিক্ষার্থী, ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী সকলের জন্য এটা প্রযোজ্য, কারণ সেম গল্প, তো কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা প্রথমে দেখব আমাদের খুবই পরিচিত একটা গল্প। এই গল্পটি পড়নি 9-10-এর শিক্ষার্থী মনে হয় না কারো বাকি আছে এই গল্পটি, কিন্তু প্রশ্ন দেখলে কেন অপরিচিত মনে হচ্ছে সেটা আজকে তোমাদের শেখাবো। কেন প্রশ্ন দেখলে অপরিচিত মনে হয়। আচ্ছা, অসামান্য প্রতিভাধর ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 15 বছর বয়সে বনফুল কাব্যগ্রন্থ প্রকাশ করেন। মাত্র 15 বছর বয়সে। আমি কিন্তু শুরুতে যেভাবে বইয়ে দেন সেভাবে শুরু করি নাই, একটু ভিন্নতা অবশ্যই থাকবে। 1913 সালে গীতাঞ্জলি, যাকে আমরা ইংলিশে বলি সং অফারিংস, কাব্যের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান। আমরা কম বেশি জানি। এবং তার লিখিত শেষের কবিতা একটি উপন্যাস। বাকি অংশটুকু কোথায় লাগবে না, বাকি অংশটুকু পড়তে হবে না, জাস্ট এই অংশটুকু পড়বে। এখন থেকে মাথায় রাখবা, জাস্ট এই অংশটুকু পড়লেই কিন্তু আমাদের হবে, এর বাইরে এক্সট্রা পড়তে হবে না। কত সালে মৃত্যুবরণ করলো, কত সালে জন্মগ্রহণ করলো, বিখ্যাত প্লেয়ার পেলের কত সালে বিবাহ করেছিলেন, এই টাইপের কোশ্চেন এখন আর পরীক্ষায় দেওয়া হয় না। শিক্ষা বোর্ড এখন এই গল্পটা পড়ে আমরা কি শিখব? বেসিকটা হচ্ছে গল্পটা। আমি তার কবিতা, গদ্য, সাহিত্য, পদ্য যাই পড়ি না কেন সেখান থেকে কি শিখব, ওই মোটিভটা আমাদের দরকার, ওটা আমাদের এখন থেকে জানতে হবে। শিক্ষা বোর্ড, সমস্ত শিক্ষা বোর্ডের কথাই বলতেছি, এখন মনে হয় সেই বিষয়টা একটু বুঝে গিয়েছেন। হয়তো আগে তারা দিতেন, কিন্তু বিগত 5 বছরের কোশ্চেন বিশ্লেষণ করে দেখো, কবে জন্মগ্রহণ করেছে, কবে মৃত্যুবরণ করেছে, এই টাইপের কোশ্চেনগুলো এখন আর সিলেক্ট করা হয় না। একটু চেক করে দেখলেই বুঝতে পারবে। 1%ও নাই, বলা যেতে পারে 0.5% যে আমাদের জন্মসাল মৃত্যুসালের প্রসঙ্গে পরীক্ষা হবে, এখন থেকে টোটালি বাদ নাই। স্মার্ট হও। নেক্সট, তাহলে এই এতটুকু আমাকে জানলেই হবে। এই অংশটুকু তোমাদের এইভাবেই শিখতে হবে, জাস্ট এই অংশটুকু তোমাকে জানতে হবে। কেন? তুমি দেখো সমস্ত অংশটুকু আমি পড়ে ওইখান থেকে মেন কথাগুলো আমি নিয়ে আসছি, কোন কথাটা আমার পরীক্ষার জন্য কাজে লাগবে। আচ্ছা, পরের অংশটুকু, যে কোনো সৃজনশীল উত্তর করতে পারবে। রহস্য আছে না? যে কোনো সৃজনশীল উত্তর করতে পারবে। কেন? এটা আমরা একটু পড়বো। আমি মূল গল্পে যাবই না, আমি বইয়ে টাচ করার আগে এইটাকে শেষ করব। এইটা পড়ার পর, এইটা শেষ করার পর আমি মূল গল্প যদি টাইম পাই পড়বো, নাহলে নাই, কোনো প্রবলেম নাই। কেন? দেখেন কি করেছি। শোভা গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বাক প্রতিবন্ধী। শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। শোভা বাক প্রতিবন্ধী কিশোরী। শোভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ ফুটে উঠেছে এই গল্পটিতে। সুভাষিনী হলো তার পোশাকি নাম। তাকে গর্ভের কলঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, গর্ভের কলঙ্ক বলে মনে করেন হচ্ছে শোভার মা। তাকে গর্ভের কলঙ্ক মনে করেন। কেন মনে করেন সেটা ব্যাখ্যাটাও জানবো। শোভার বাবা বাণীকণ্ঠ, তার মানে তার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ, সেটা আমরা দেখলাম। পারাগের সচ্ছল গৃহস্থ, তার মানে মোটামুটি সচ্ছল, অসচ্ছল না, সে সচ্ছল। শোভাকে অত্যাধিক স্নেহ, তার মানে তার বাবা তাকে অনেক আদর করতেন, স্নেহ করতেন, এই শব্দটা আমরা বুঝতে পারলাম। করলেও তার ভবিষ্যৎ নিয়ে অনেক পছন্দ করি, কিন্তু তোমার ভবিষ্যৎ খুবই খারাপ, এরকম বলি না। নেক্সট, উৎকণ্ঠিত, চিন্তায় নিমগ্ন সে। শোভা কথা বলতে না পারলেও তার চোখ মুখের অভিব্যক্তি, চোখ মুখ দিয়ে ইশারা আমরা বলি না, ব্যাপারটা এরকম, সে অভাব পূরণ করে দেয়। এগুলো আমরা জানি, কম বেশি আমরা পড়ে আসছি। ম্যাজিকটা একটু পরে দেখতে পাবে। কেন এটা একটু রিভিশন করি। শোভার বলছে অনুভূতি শক্তি প্রবল, অনুভূতি শক্তি হচ্ছে প্রবল। যারা বাক প্রতিবন্ধী
বা একটু শারীরিকভাবে অক্ষম তারা এরকম হয়, সব ক্ষেত্রে আমরা দেখি। নির্বাক বলে প্রকৃতি আর প্রাণীকুলই তার প্রকৃত সঙ্গী, পরিবেশই তার হচ্ছে প্রধান এখন বাহন। সর্বস্বী এবং হচ্ছে পাঙ্গুলি নামে দুইটি গাভী, একটি ছাগল, একটি বিড়াল, তার মানে মোট চারটা কথা বলা হয়েছে। শাবক ভাষাহীন জগতে তার অন্তরঙ্গ হয়ে ওঠে, সঙ্গত কারণেই তাদের প্রতি অসীম মমতা রয়েছে সুভার। এটা আমাদের মূল ভাবের মধ্যে কথাগুলো রয়েছে, রাইট? মূল ভাবের মধ্যে আমরা আরেকটু দেখব। প্রতাপ আমাদের গল্পের হিরু প্রতাপ নামক এক খেয়ালি যুবকের প্রতি মানবিক দুর্বলতা আছে সুভার। বাক প্রতিবন্ধী ছোট মেয়ের প্রতি সুভার বাবার অগাধ স্নেহ, যেটা আমরা আগের লাইনে দেখে আসছি, কিন্তু একটু আগে দেখে আসছি। উৎকণ্ঠারও শেষ নেই, এটাও আমরা জানি উৎকণ্ঠার শেষ নেই। রিপিট কেন করতেছি বুঝতে পারবে। মেয়েটির বিয়ে নিয়ে দুশ্চিন্তা এর মূল কারণ। তাহলে বাবার দুশ্চিন্তার মূল কারণ হচ্ছে যেহেতু বাক প্রতিবন্ধী, বিবাহ দিতে পারবে না, ব্যাপারটা এরকম হবে বা দিতে কষ্ট হবে। মেয়ের বড় হতে থাকলে সমাজে কানা ঘোষাও বাড়তে থাকে, বাড়ি কণ্ঠকে এক ঘরে করে দেওয়ার কথাও শোনা যায়। শেষ পর্যন্ত সমাজের মুখ রক্ষা করতে গিয়ে অপরিণামদর্শী, অপরিণামদর্শী সিদ্ধান্ত নেন তিনি। স্ত্রীর সঙ্গে পরামর্শের ভিত্তিতে মেয়ের মতামত অগ্রাহ্য করে তার বিয়ের বন্দোবস্ত করেন তিনি। মমত্বহীন সমাজে নির্বাক সুভা গৃহপালিত প্রাণী এবং প্রকৃতির মাঝে আশ্রয় খুঁজে বেড়ায়। এটাও আমাদের মূল বইয়ের মধ্যেই আছে অংশটুকু। তার ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব না দিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, বিয়ের আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে। পিতার এ নিষ্ঠুরতায়, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, পিতার এ নিষ্ঠুরতাই সুভার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি শব্দটা মনে রেখো। এবং শেষে অনিশ্চিত ভবিষ্যতের বলছে আশঙ্কায় সুভার চিরপরিচিত পরিবেশকে আঁকড়ে ধরে রাখার প্রচেষ্টার মধ্য দিয়ে শেষ হয়েছে গল্পটি। আমাদের মূল ভাবটা পড়া শেষ। আমি যে কোনো সৃজনশীল প্রশ্ন লিখতে পারবো এটা বলেছি, আরেকটু বাকি আছে। প্রতাপ আমাদের গল্পের হিরু সম্পর্কে কিছুটা বলি। প্রতাপ গোসাইদের ছোট ছেলে। প্রতাপ শোভা গল্পের অন্যতম একটি চরিত্র। বাইরের লোকদের কাছে তার কদর থাকলে পরিবার হচ্ছে অকর্মণ্য ঢেকি, সে পরিবার তাকে সেটা মনে করে। খেয়ালি মনের প্রতাপের সময় কাটে নদীতে ছিপ ফেলে মাছ ধরে। সে শোভার এই যেখানে বলছে নীরব সঙ্গ পছন্দ করে। শোভার চিন্তার জগতের একটি বড় অংশ জুড়ে রয়েছে হচ্ছে কি প্রতাপ, চিন্তার জগতের। ওকে, কিন্তু ছিপ ফেলে মাছ ধরার সময় নীরব সঙ্গী হিসেবে চাইলেও প্রতাপ শোভাকে কলকাতা যাওয়ার সময় বারণ করেনি। এর কারণে তাকে আমরা হিরো না বলে হিরু বলি। শেষ। শোভা গল্পের মূল ভাব বা মূল গল্পটার মধ্যে যা আছে সব ডান। এটা দিয়ে আমি সবগুলো সৃজনশীল কীভাবে লিখব, ওকে, আমাদের আরও কে জানতে হবে। এখন থেকে শুরু হচ্ছে মূল ম্যাজিক অংশটুকু। শোভা গল্পটি কেন পড়বো সেটা কেটে জানি। এই গল্পটি আমরা কেন পড়বো এইটা সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ইউটিউব ফেসবুক পেজে অনেক ভিডিও দেখাচ্ছে, বাট একটু চিন্তা করে দেখবা, একটু কম্পেয়ার করে দেখবা। আমি চেষ্টা করি ডিফারেন্ট কিছু রাখতে, তোমাদের জন্য সহজ করতে। এক্সাম হলে তুমিই বস, মাথায় রেখো। শোভা গল্পটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। এটাই ইম্পর্টেন্ট কেন এই শব্দটা, গল্পগুচ্ছ এমসিকিউর জন্য কাজে লাগবে, সৃজনশীল কয়ের জন্য কাজে লাগবে। সংগৃহীত। শিক্ষার্থীদের মনে এই লাইনটাই হচ্ছে প্রধান এই গল্পের সারমর্ম। সহানুভূতিশীলতা এবং মমত্ববোধ জাগিয়ে তোলাই, তাদেরকে স্নেহ করতে হবে, সম্মান করতে হবে, আদর করতে হবে, তাদের প্রতি বলা হয়েছে। কাদের? শারীরিকভাবে যারা অক্ষম তাদের কথা বলা হয়েছে। ওকে, এবার আসি। শেষ হয়নি, মূল এখনো বাকি। শোভা গল্পটি পড়ার পর করণীয় কি আমাদের? এই গল্পটি আমরা পড়লাম, এখন কি করব এটা জানা দরকার, খুবই জরুরি সৃজনশীল লেখার ক্ষেত্রে, খুবই জরুরি এটা সৃজনশীল লেখার ক্ষেত্রে। একবার তোমাদের প্র্যাকটিক্যাল দেখাবো। সমাজে স্বাভাবিক মানুষের সঙ্গে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও দেখা যায়। তারা শারীরিক অক্ষমতার কারণে অনেক সময় অবহেলার শিকার হয়, অথচ তারা আমাদের মতো স্বাভাবিক মানুষের সহযোগিতা
পেলে তারাও সমাজে অবদান রাখতে পারে, তাদের জীবন আরও সুন্দর হতে পারে। আরও কিছু কথা আছে, সেম টাইপের কথাগুলো। কেন? আমাদের সমাজে প্রতিবন্ধীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, অথচ তাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করা আমাদের নৈতিক দায়িত্ব। এটা আমরা তো এই গল্প থেকে শিখেছি, শিক্ষা নিতে পারি। আমাদের উচিত তাদের দুঃখ কষ্ট দূর করা, তাদেরকে দেশের উন্নয়নের জন্য যোগ্য করে গড়ে তোলা। রাইট? আমরা আরও কিছু শব্দ জানবো, জাস্ট এই দুটি প্যারার কথা মনে রেখো। নেক্সট, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ, তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলা হয়। মানুষের অবহেলার শিকার হয়ে তারা অসহায় বোধ করে এবং মুক্তির জন্য পথ খোঁজে। তারা প্রকৃতি এবং পরিবেশের মধ্যে আনন্দ খুঁজে পায়, কোনো কাজের যোগ্য নয় বলেই মানুষ তাদের বিবেচনা করে। তারা বিশ্বাস করতে চায় না যে শারীরিক প্রতিবন্ধিতা বেঁচে থাকার পথে কখনো বাধা হতে পারে না। মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং মমত্ববোধ তাদের কষ্ট দূর করতে পারে। একটু সহযোগিতা পেলে তারাও স্বাভাবিক জীবনযাপন করতে পারে। মানুষের কাছ থেকে শারীরিক এবং প্রতিবন্ধীদের সবচেয়ে বেশি প্রয়োজন সহানুভূতি, যেটা আমরা উদ্দেশ্য অংশে পড়ে আসছিলাম, সহানুভূতিশীল। আমাদের সবার মাঝে এই মমত্ববোধ উন্মেষ ঘটাতে হবে। এই হচ্ছে শোভা গল্প, পড়লাম, শিক্ষা নিলাম, কি করবো সেটাও জানলাম। পারছেন তো? এবার সৃজনশীলের অংশটা আমরা দেখব। আমরা একটা সৃজনশীল নিয়ে কথা বলতে চাই। শুরুতে ঢাকা বোর্ড 23-এর একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছে। ঢাকা বোর্ড কেন অ্যানি বোর্ডের অ্যানি কোশ্চেন, জাস্ট আমার মতো একটু ধরো একটু। নেক্সট শুরু করি। জন্ম থেকে সুলতানার ডান হাত এবং ডান পা একরকম অকেজো। ওকে, বেশিক্ষণ হাঁটতে পারে না, প্রায় সব কাজে কারো না কারো সাহায্য নিতে হয়। অন্যদের মতো স্বাভাবিক না হওয়ায় কেউ তার সাথে মিশতে চায় না, খেলাও করতো না। সবার সাথে অনেক অংশ মিলে যাচ্ছে, কিন্তু সুলতানা মনোবল হারায়নি। ডান হাতে শক্তি না থাকায় সে বাম হাতে লেখালেখি করে পড়াশোনা অব্যাহত রেখে মাধ্যমিক, এসএসসি, এইচএসসি পাশ করে অনার্সে এখন ভর্তি হচ্ছে। শোভার সাথে বিপরীত, কন্ট্রাকশন হয়ে গেছে। এই অংশ থেকে শোভার অংশ থেকে টোটাল আলাদা হয়ে যাচ্ছে। এবার আমরা কোশ্চেন পড়ব। ক এবং খ মোট 16টি প্রশ্ন আমি লিখে দিয়েছি ক এবং খ থেকে, 2015 থেকে একেবারে 2016-25 পর্যন্ত, এবং টেস্ট পেপার বিশ্লেষণ করে 16টি কোশ্চেন লিখে দিয়েছি ক এবং খ। কোথায় পাবে একটু পরে বলে দিচ্ছি। আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এখানে উদ্দীপকের সুলতানের সাথে শোভা গল্পের শোভার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। রাইট? এটা আমরা একটু দেখে আসবো। উদ্দীপকের সুলতানের সাথে শোভা গল্পের শোভার সাদৃশ্যপূর্ণ কোনটা? শারীরিকভাবে এই অংশটা তো মিল আছে। দেখি কি লিখেছি আমরা। উদ্দীপকের সুলতানের সঙ্গে শোভা গল্পের শোভার শারীরিক প্রতিবন্ধকতাটা দিকটি সাদৃশ্যপূর্ণ। এই অংশ আলাদা কালি করে লিখেছে। এটা কেন? এই অংশ আমি কোথায় পেলাম? তোমাদের মনে আছে? আমরা একটু আগে বললাম, বলি এই গল্পটি পড়ার পর আমাদের করণীয় কি, সেই অংশটা মনে আছে? ওই অংশ থেকে যে কোনো একটা প্যারা, যে কোনো শব্দটা এখানে জাস্ট বসাই দিবা। কি দেখো তো কি লিখেছি। সমাজের স্বাভাবিক মানুষের সঙ্গে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও দেখা যায়। আমরা পড়ে আসছি একটু আগে। তারা শারীরিক অক্ষমতার কারণে অনেক সময় অবহেলার শিকার হয়। আমরা পড়ে আসছি। অথচ তারাও আমাদের মতো স্বাভাবিক মানুষ, মানুষের সহযোগিতা পেলে তারাও সমাজে অবদান রাখতে পারে, তাদের জীবন আরও সুন্দর হতে পারে। পড়ে আসছি না এই অংশটুকু? এটা তো কোনো অংশের মধ্যে নাই, কোনো উদ্দীপকের মধ্যে নাই, কোনো মূল ভাবের মধ্যে নাই, বাট এই অংশটুকু তোমাকে গল্প পড়ে শিখতে হবে, যেটা আমি করে দিয়েছি। ওকে, নেক্সট অংশ আসি। উদ্দীপকের সুলতানের শারীরিক প্রতিবন্ধী, তার মানে এই সাদা অংশটা আমি উদ্দীপকের অংশটুকু নিয়েছি, বাট এই অংশটুকু কোথায় পেলাম? আমি তোমাকে মূল ভাব লিখে দিয়েছিলাম বলে যে কোনো সৃজনশীল লিখতে পারবা। দেখো তো সেই কথার সাথে মিল আছে কিনা। কি লিখেছি? শোভা বাক প্রতিবন্ধী বলে তার বয়সী ছেলে মেয়েরা তার সঙ্গে মেশে না, খেলা করে না। শোভার মা শোভাকে নিজের গর্বের কলঙ্ক মনে করেন। পড়ে আসছি। শোভা প্রতিবন্ধী বলে সমাজের মানুষের কাছে শোভার মা বাবাকে নানা অপমান এবং গঞ্জনা সহ্য করতে হয়। ওই শব্দগুলো লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ছিপ ফেলে মাছ ধরার সময় নীরব সঙ্গী হিসেবে চাইলেও প্রতাপ শোভাকে কলকাতা যাবার সময় বারণ করেনি। লাস্টে মন্তব্য কি? এভাবে উদ্দীপকের সুলতানের শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে শোভা গল্পের মিল আছে। লাস্টে এটা লাইন না দিলেও সমস্যা নেই। কি সুন্দরভাবে দেখাতো এই অংশের মধ্যে মূল ভাবের অংশটুকু ঢুকেছে, আর ওই অংশের সাথে এই গল্প পড়ে আমরা কি শিখলাম সেটা ঢুকাই দিয়েছি। শুধু এখানেই শেষ না, আরেকটু দেখি আমরা তো আগের কোশ্চেনে যাই।
দেখো, উদ্দীপকের সুলতানার চরিত্রের যে দিকটি শুভার মধ্যে অনুপস্থিত, এই লাস্টের অংশটা অনুপস্থিত, কারণ এটা শুভার মধ্যে ছিল না, সেটি তার করুণ পরিণতির মূল কারণ। আসলে মন্তব্যটি যথার্থ। কেন এর সাথে এই গল্প মানে এই কথাটা যায়, আমরা একটু পড়ে দেখব। ওকে, ঘ নাম্বার, উদ্দীপকের সুলতানের চরিত্রে যে দিকটি শুভার মধ্যে অনুপস্থিত সেটি তার করুণ পরিণতির মূল কারণ, মন্তব্যটি যথার্থ। রাইট। এবার দেখো তো আদার কালি কেন লিখেছি এখানে। আমাদের সমাজে প্রতিবন্ধীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, অথচ তাদেরকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের উচিত তাদের দুঃখ কষ্ট দূর করা, তাদেরকে দেশের উন্নয়নের জন্য যোগ্য করে গড়ে তোলা। কোথায় পেলাম? ওই যে এই গল্পটি পড়ার পর আমাদের কি করণীয় সেই অংশটাকে আমি লিখে দিয়েছি। সহজ না? আচ্ছা, এবার আসি পরের অংশটুকু। দেখেন, মূল বক্তব্য, মূল বক্তব্য, মূল বক্তব্য, আর কোনো অংশ দরকার নেই। জাস্ট ওই উদ্দীপকের সাথে আমি মূল বক্তব্যের সাথে হাইলাইট করে দিব। মূল বক্তব্যের কোন অংশটুকু মিলে যায়। দেখো তো, শুভা গল্পের শুভা বাক প্রতিবন্ধী, এইটুকু আমার নতুন করে পড়ার প্রয়োজন নেই। আমার মনে আমার প্রিয় শিক্ষায় তোমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছো। জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট এটা লিখে দেব। যে কোনো সৃজনশীল প্রশ্ন, যেমন এখানে 4টা সৃজনশীল প্রশ্ন আছে, আর আমি একটা তোমাদের এখন লিখে পড়াই দিলাম। এই 5টা সৃজনশীল প্রশ্ন শোভা গল্প থেকে আমার মতো করে একটু পড়ে দেখো। এরপরে তুমি যে কোনো সৃজনশীল প্রশ্নে হাত দাও, তোমার কাছে ইজি মনে হবে। তুমি একবার 10 আউট অফ 10 নিশ্চিত থাকো। যদি তুমি ক এবং খ সঠিক করতে পারো তাহলে 10 আউট অফ 10 তুমি পাবে। 10 আউট অফ 10 তুমি পাবে। এখন বলে দিলাম। সহজ না? শুধু কি এটাই না, বই পড়া একদম সহজ করে বই পড়া। বই পড়া, কপোতাক্ষ নদ এবং সেই দিন এই মাঠ, এই 4টা ইতিমধ্যে আমার লেখা হয়ে গেছে। 4টা ইতিমধ্যে আমার লেখা হয়ে গেছে, বাকি আছে আরও 4টা। 8টা লিখে আমার ওয়েবসাইট তো খুব দ্রুত রেডি হয়ে যাচ্ছে। 31 ডিসেম্বরে তোমরা মনে হয় কোর্স ক্রয় করতে পারবে, তখন তোমরা এই সবগুলা পেয়ে যাবা। 31 ডিসেম্বর, তখন তোমার টেস্ট পরীক্ষার পর তোমরা সবগুলো একটা একটা করে পেয়ে যাবে। তবে তোমাদের সম্মানার্থে তোমরা যেহেতু আজ ক্লাসটা আমাকে দেখেছো, আলহামদুলিল্লাহ, এই সম্পূর্ণ ফাইলটা আমি আমার ফেসবুক পেজ এসএসসি বিডি বাই রাজু আহমেদ আগামীকাল দিয়ে রাখবো। অবশ্যই তোমরা এটা কালেক্ট করে নিবে। সেখানে আমি ক এবং খটাও লিখে দিয়েছি। সহজ মনে হবে আজকে থেকে মনে রেখো, বাংলা প্রথম পত্রে এইভাবে পড়তে হবে। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা আমি এইভাবে ঠিক লিখে দিয়েছি, প্রত্যেকটা 8টা। এর বাইরে এক্সট্রা লাগবে না পরীক্ষার হলে। অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।